হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের টক আচার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই দারুণ স্বাদের কাঁচা আমের এই টক আচারটা তৈরি করে ফেলতে পারেন। আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণে কিভাবে তৈরি করে ফেলতে পারেন তারই একটি সহজ রেসিপি আজ আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাই। কাঁচা আমের এই মজাদার টক আচারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমের উপরের পানিটাকে একটা টিস্যুর সাহায্যে ভালোভাবে মুছে নিচ্ছি। আমগুলোকে কিন্তু ভালোভাবে মুছে নিয়ে একদম শুকিয়ে নিতে হবে, আমের ভেতরে যেন কোনো পানি না থাকে। আমগুলো মুছে নেওয়া হয়ে গেলে আমের বোটার অংশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। বোটার অংশটা কেটে ফেলার পরও দেখবেন যে একটু কষ বের হয়ে আসছে। এই কষটাকে একটা টিস্যুর সাহায্যে মুছে পরিষ্কার করে নিতে হবে। আর আমি যেহেতু আচারটা খোসা সহ তৈরি করব, তাই আমের খোসার উপরে যদি এরকম কালো কালো স্পট থাকে সেই স্পটগুলোকে এভাবে ছুরির সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমটা আমার ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এই আচারটার জন্য আমের আটি শক্ত হয়েছে এমন আম নিতে হবে। দেখুন আমার আমের আটিটা এতটাই শক্ত হয়েছে যে আমি ছুরি দিয়ে কাটতে পারছি না। আমি বটি দিয়ে আমটাকে কেটে নিয়েছি। দেখুন ভেতরে অংশটা কতটা শক্ত হয়েছে। এরকম শক্ত আটিযুক্ত আম নিলেই আচারটা ভালো হয়। এখন আমের খোসার উপরের অংশটা আমি এভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে করে একটু কেচে দিচ্ছি, যাতে করে আমের ভেতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে তখন আচারটা খেতে ভালো লাগবে। এভাবে একে একে সবগুলো আমের পিসকে আমি কেচে কেচে নিচ্ছি। তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে পুরো অংশটা আবার কেটে না যায়, শুধু উপরে চামড়ার অংশটাকে কেটে নিতে হবে। আর আমার লাগছে কিছু নাগামরিচ। নাগামরিচটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর বোটাটাকে ফেলে দিয়ে নাগামরিচের নিচের অংশটাকে একটু কেটে দিচ্ছি, যাতে করে এর ভেতরে তেল মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। আমি এখানে কিছু কাঁচা পাকা নাগামরিচ নিয়ে নিয়েছি, তবে আপনার ইচ্ছা করলে শুধু কাঁচা নাগামরিচটাও নিতে পারেন। এখন মরিচগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি ছোট 5টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে আমি পরিষ্কার করে ছেলে নিয়েছি। আপনার ইচ্ছা করলে এখানে বড় রসুনটাও নিতে পারেন। আমি ছোট রসুনটা ব্যবহার করছি, এর মধ্যে বেশি ফ্লেভার থাকে, তাই ছোট রসুনটা আমি নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষে। সরিষাগুলোর মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে, তাই সরিষাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর 1/3 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে সরিষাগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি। আপনার ইচ্ছা করলে ব্লেন্ডারে দিয়েও এই কাজটা করতে পারেন, কিন্তু ভিনেগার দিয়ে কিন্তু সরিষাটাকে বেটে নিতে হবে, পানি ব্যবহার করা যাবে না। আর এখন আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরে, 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরে, আর নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, আর নিয়ে নিচ্ছি 8টার মতো শুকনো লাল মরিচ। এখন সবগুলো উপকরণকে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এই মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা থেকে যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, তখনই বুঝতে হবে যে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে মশলাটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর ব্লেন্ডারে দিয়ে আধ ভাঙা করে নিচ্ছি। মশলাটাকে কিন্তু আধ ভাঙা করে নিতে হবে, খুব মিহি কিন্তু করা যাবে না। মশলাটা একটু দানা দানা থাকলেই কিন্তু আচারটা খেতে ভালো লাগে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ সরিষার তেল। আচার কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করে নিতে হয়, আর যেহেতু এটা টক আচার আর তেলের আচার, তাই এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, আর রসুনের কোয়াগুলোকে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা এখানে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে রসুনগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 মিনিটের থেকে বেশি সময় কিন্তু ভাজা যাবে না।
ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমের পিসগুলো দিয়েও আমি 2-3 মিনিটের মতো আমগুলোকে তেলের সাথে ভেজে নিচ্ছি। আর এই আচারটা তৈরি করার জন্য চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর আচারটা খেতে ভালো লাগবে না। আমগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে সরিষা বাটাটা রেখেছিলাম সেই সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটাটা দিয়েও নেড়ে চেড়ে আমের সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দিয়ে নেবেন। আর আমের পরিমাণ যদি বেশি হয় তাহলে লবণের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, সুন্দর একটা কালার আসার জন্য। আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে 3 ভাগের 2 ভাগ মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। আর বাকি মশলাটুকু আমি রেখে দিয়েছি আচারের লাস্টে ব্যবহার করব। এখন নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো সময় আমগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সিরকা। এখানে আমি 1/3 কাপ পরিমাণ ভিনেগার ব্যবহার করছি। এই সিরকাটা ব্যবহার করার কারণে আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায়, আচারটা আর সহজে নষ্ট হয় না। আমি এখানে ভিনেগারের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু সরিষা বাটার সময় ভিনেগার ব্যবহার করেছি। এখন নাগামরিচগুলো দিয়ে দিচ্ছি, তারপর নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। এই নাগামরিচটা দেওয়ার কারণে আচারের স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন এভাবে নাগামরিচ দিয়ে আচারটা তৈরি করে খেতে, দেখবেন আচারটা খেতে কতটা মজাদার হয়। এখন বাকি যে মশলাটা রয়ে গেছে সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আরো 5 মিনিটের মতো সময় আমি আচারটাকে জাল করে নিচ্ছি। লাস্ট মুহূর্তে এসে এই মশলাটা ব্যবহার করলে মশলার ফ্লেভারটা কিন্তু ভালো থাকে, তখন আচারটা খেতে ভালো লাগে। আচারটা তৈরি করার সময় কিন্তু আমগুলো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সরাসরি আমের এই আচারটা তৈরি করতে পারেন। আচারটা তৈরি করার পর পরিষ্কার কাচের জারে আচারটা সংরক্ষণ করতে হবে। আর মাঝে মাঝে কাচের জারের মুখটা খুলে রোদে দিতে পারেন, এতে করে আচারটা যেমন ভালো থাকে আচারটা খেতেও তেমনই ভালো লাগে। এই যে আচারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমগুলো সুন্দর সিদ্ধ হয়ে এসেছে এবং মরিচগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, তারপর আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আচারটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়। আপনারা বাসায় এবার ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যেসব বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।